মানে খুব বড় ছেলেদের হিরোর মা হিরোইনের মা আমি ভাবছি না, এখন ভাবছি না। আচ্ছা, এবার সেটা আমি হয়তো কয়েকদিন বাদে ভাববো। এটা আমার ইনস্টিংক্ট বলছে, আমার চয়েস এটা, যে আমি জন্য হয়তো যে কারণে আমার অনেক কাজ ছাড়তে হয়েছে, না করতে হয়েছে। আমি বলতে পারি আমায় নাও, আমি পারবো, আমি চেষ্টা করবো জাস্টিফাই করা, আমার প্লিজ নাও, সেটা তো আমি করি, সেটা তো আমি করি। আমি চ্যানেলের কাছে ফোন করি, আমি ডিরেক্টরসদের ফোন করি, প্রোডাকশনকে ফোন করি, আস্ক এনিবডি, আমি সবাইকে ফোন করি যে আমাকে কাজ দাও, আমাকে নাও, আমি এরকম একটা চরিত্র করতে চাই, আমি একবার দেখো আমি বোধহয় ভালো পারবো। এর থেকে বেশি তো আমার হাতে আর কিছু করার নেই, আমার করতে হয়নি, আমি করতে চাইনি। তুই দৌড়াতে চাইলেই তোকে রাজনীতি শিখতে হবে, আমি তো দৌড়াতেই চাই না, আমার রাজনীতি শিখতেই হয়নি। কাঁচি করে কি হবে, ওকে না নিয়ে আমায় নাও, এটা কদিন করবো, এটা কদিন করবো? আর যে লোকটাকে বলছি সে সেটা কেন করবে? নয় সে আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু হতে হবে, সে যদি ঘনিষ্ঠ বন্ধু হয় সে তোমাকে ঠাটিয়ে থাপ্পড় লাগাবে, বলবে তুই কেন এই মানসিকতার মেয়ে। তার জন্য তো 40-র মধ্যে এগুলো সব শিখে আগাছা ছাঁটাই শিখে যেতে হবে। ঠিক, আগাছা ছাঁটাই উইদিন 40 শিখে যেতে হবে। পোস্ট 40 লেইবা রকিং লাইফ, আগাছা ছাঁটাই করতে পারতে হবে, সে বাড়িতে, বাইরে, পরিবারের বাইরে, কাজের জগতে, সেটা সব ক্ষেত্রে। এই যে ছেলে বড় করতে গিয়ে তো অনেক কিছু মানিয়ে নিতে হয়েছে, সেটা তো ভালো লাগার। আমি আমার ফ্রিডম মিস করেছি, মি টাইম মিস করেছি, সেগুলো তো মানিয়ে নেওয়ারই, সেটা তো বিরক্ত হয়েছি। আমি কি বলবো একবার বিরক্ত কমে গেছে? হ্যাঁ, আমি কি বলবো যে বিরক্ত হয়নি, আমার বিরক্ত লেগেছে, আর পাচ্ছি না আমি আর দুবেলা খাওয়াতে, আমার বিরক্ত লাগে, করে বসে রয়েছে, আমি 1.5 ঘন্টা করে শুধু খাইয়ে যাচ্ছি, আমার বিরক্ত লেগেছে। মায়েদের বিরক্তি আসে? বিরক্তি আসে, অবশ্যই বিরক্তি আসে। আমি এরমই, মানো ইয়া না মানো, মানো তো থাকো, না মানো তো চলে যাও। আমার দুনিয়ায় কত মেয়ে আমার থেকে কত ভালো সুন্দরী, এনো তার কাছে যাও, আমার দরজা একদম খোলা, শুধু আসার জন্য না, বেরোনোর জন্য। ও প্লিজ লিভ। এই সময়ে যখন আমরা বেশিরভাগ মানুষই দৌড়ে চলেছি, আমাদের কোথায় পৌঁছতে হবে আমরা জানি না। আমার সঙ্গে এমন একজন মানুষ আছেন, তিনি দৌড়ে অতটা বিশ্বাসী নন, হাঁটতে পারলেই হলো, হাঁটতে হাঁটতে টুকটুক করে এই হাঁটার পথে আর কি তার কাছের মানুষেরা থাকবে, তার ঘুরতে যাওয়া থাকবে, তার পছন্দগুলো থাকবে, হাঁটতে টুকটুক করে মাঝে মধ্যে কাজ থাকবে। সব সময় থাকলে তো অবশ্যই ভালো, কোনো প্রতিযোগিতায় নেই, নিজের মতো জীবনকে উপভোগ করছেন, ভালো আছেন। স্নেহাদি আমাদের সঙ্গে রয়েছে। স্নেহাদি কি বললি, সব ঠিকঠাক বললাম তো? বলো সত্যি, মানে তোমার ডাউন পয়েন্টস তো আসে। দেখ, অবভিয়াসলি একজন আর্টিস্টের জীবনে যখন অনেকটা সময় ধর কাজ থাকে না, তখন তো একটু মনে হয়, লো লাগে, সেগুলো ঠিকই, ফিনান্সিয়ালি চাপ হয়, কিন্তু ওই তখন আমি খুবই নেগেটিভ হয়ে যাই। আমার বর্তমান হয়ে যাও তখন খুব নেগেটিভ, যখন খুব অনেক দিন ধরে চলতে থাকলে নেগেটিভ হয়ে যায়, তখন মানে তখন তো বাড়ির সবাই অতিষ্ঠ হয়ে যায় যে আমি খুবই এরকম, কবে আসবে কবে আসবে, আমরা সবাই হই। কাজ তো আসে, অর্পিতা তার ফার্স্ট তার ওই ফেজের মাঝখানেও কাজ আসে, কিন্তু যেটা হয় না সুন্দর মতো। এবার বিষয়টা হলো, কাজ যদি রোজগারের জন্যই সবটা ভেবে ওইটাই ওরিয়েন্টেশন হয়ে যায়, তাহলে না অনেক দিন ধরে ওকে টেনে নিয়ে যেতে বড় চাপ, একটা স্ট্রেস, একটা এক্সস্টন মনে হয়। তাই জন্যই চেষ্টা করি যে একটু ভালো লাগা চরিত্র হলে সেটাকে এগিয়ে নিয়ে যেতে আমার ভালো লাগবে, আমিও 100% দেবো, সেইটা ভেবে আর কি। একদম, আমার মনে হয় তোমায় দেখে স্নেহাদি যে তুমি কোয়ালিটি ওভার কোয়ান্টিটি সব সময়, সারা জীবন তাই করে এসেছি, এখন তা করলে হবে না অর্পিতা। এখন আমি সংসারী, মানে পুরো দস্তুর, মানে একটা ছেলের মা হয়ে আমি বুঝতে পারছি যে সামটাইমস কোয়ান্টিটি ম্যাটার্স। তো সেই জন্য কোয়ালিটি তো থাকবে, তো কোয়ালিটিকে 40% জায়গা দিলেও 60% আফটার ইউ বিকাম আ মাদার, তুই যদি ছেলেকে বাচ্চাকে ভালো এডুকেশন সবকিছু দিতে চাস এবং ছেলেকে একটা সুন্দর চাইল্ডহুড, সেটা অ্যাপার্ট ফ্রম এডুকেশন অলসো বলছি। আমার যেমন ছেলেকে নিয়ে বেড়াতে যাওয়াটাকে প্রচন্ড গুরুত্বের জায়গায় রাখি আমি, যে ওকে চেনানো, প্রকৃতি চেনানো, ঘুরতে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া, বিভিন্ন জায়গার মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করা, কালচারের সাথে ইন্টারঅ্যাক্ট করানো। তো সেই জায়গায় সবকিছু মেনটেন করতে গেলে আমাদের রোজগারের জায়গাটা স্টেডি থাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট। থ্যাঙ্কফুলি আই এম নট আ ভেরি ব্র্যান্ড ম্যানিয়াক পারসন, যে কারণে আমার কোনোদিনই খুবই হাই মেনটেন্স মানুষ হই বলে আমার এটা সমস্যা এই কদিন হয়নি। আমার যেটা যেটা জীবনে জরুরি আমি সেটার পিছনেই খরচা করেছি, জমিয়েছি, সবকিছু করেছি, কিন্তু নাও
এখন তো আমরা একটা ট্রানজিশনাল ফেজেও রয়েছি, কেরিয়ারের বল, বয়সের বল, সব জায়গা থেকে। তো এবার সব একটু কোয়ান্টিটিও ভাবতে হবে, এটা আমি বুঝেছি। এমন সময় ভাবছি যেখানে কাজের কোয়ান্টিটি কমছে, এই সময় আমার মনে সাংঘাতিক একটা বাসনা বেশি কাজ করতে হবে। কিন্তু এইটা ঠিক যে তোমার 17 বছর হয়ে গেল, এই 17 বছর 17-18 বছর যে এই কয়েক বছরে যে কটা কাজ করেছো, অন্তত এই আক্ষেপ নেই যে এই কাজটা আমি জাস্ট টাকার জন্য করেছিলাম, এই কাজটা আমি কেন করেছিলাম, এটা কখনো এটা নেই। এইটা কিন্তু একটা এটা ভালো ব্যাপার, যেটা কোনো আক্ষেপ নেই যে কেন করেছিলাম, কি করেছিলাম, ওরকম কিছু মনে হয়নি। এটা একটু হতে ভালো হতো এরকম মনে হয়েছে, কিন্তু কেন করলাম ওটা মনে হয় এটা মনে হয় না। তো তুমি যেটা এক্ষুনি বলছিলে যে এই যে সন্তান মানুষ করার জন্য, এবং এখন আমরা তোমার কথাগুলো শুনে মনে হচ্ছিল কোথাও গিয়ে অভিনেত্রী স্নেহা বা মানুষ স্নেহার ঊর্ধ্বে গিয়ে মা স্নেহা অনেক বেশি ওভারওয়েলম করে নেয়, তাই না? একদম ওভারওয়েলম করে নেয়। সেটা আমার ক্ষেত্রে হয়েছে, আমি বলি না যে সবার ক্ষেত্রে হয়েছে বা হওয়া উচিত, মানে আমি তো কোনো রকম জাজমেন্টাল বিষয়ে যাই না, কিন্তু আমার এটা হয়েছে যে আমি খুব কনসিয়াসলি, তুরুপের 4 বছর এখন বয়স, আমি কনসিয়াসলি 10 দিন 12 দিন 15 দিন এরকম করে, অর্ক জানে, জিজ্ঞেস করিস, আমি অর্ককে, ও যখন কার কাছে করে কথা বলে, আমি 15 দিনের বেশি দিতে পারবো না, বাকি 12 দিন কি করবি তুই? আমি ছেলে মানুষ করবো, বেড়াতে যাব, সিনেমা এলে সিনেমা করবো, যা করি করবো, 15 দিনের বেশি চাইবি না। তো তখন একটা ফেজ ছিল। এখন তো একটু বড় হয়েছে, স্কুলের সাথে অভ্যস্ত হয়ে গেছে, হোমওয়ার্কের সাথে অভ্যস্ত হয়ে গেছে। তো আমার এই অভ্যস্ত করানোটা আমার মনে হয়েছিল এটা আমার দায়িত্ব, কারণ ওকে তো আমি আমার চয়েসে পৃথিবীতে এনেছি। তো ওকে একটা হেলদি চাইল্ডহুড দেওয়া, কোয়ালিটি টাইম দেওয়া, ওকে গান শোনানো, গল্প পড়ানো, ক্রাফট করানো, ড্রয়িং করানো, হোমওয়ার্ক করানো, ঘুরতে নিয়ে যাওয়া, এগুলো আমার মনে হয়েছে আমি কাজ আমার মনে হচ্ছে আমি করবো। যে কারণে আমি এতদিন অব্দি সত্যিই সবাইকে বলেছিলাম, যে কারণে লোকজন বলছে তুই এক একবার এক এক রকম কথা বলছিস, এই দুদিন আগে বললি আমাকে কম কাজ দাও, এখন বলছিস আমাকে বেশি কাজ দাও, এরকম বললে আমরা কোথায় যাই? এর সাথে সাথে ঠিক কথা বল, আমি তো কনফিউজ করছি লোককে। সর্টেড মনে হয়, মানে সবকিছু নিয়ে সর্টেডই তো, মানে এখন মনে হচ্ছে রূপের 4-5 আমাকে এটা করতে হতো, আমি করেছি, এখন আমি করতে পারবো। বাড়িতে সবার সাথে থাকতে অভ্যস্ত হয়ে গেছে, নিজের মতো করে একটা দুনিয়া তৈরি, এখন আউটডোর অ্যাক্টিভিটিস বাড়ছে, এবার আমার অনেকদিন কাজ করতে অসুবিধা নেই। একটা সময় মানে যে সময়টা দেওয়া দরকার ছিল তুমি ছিলে, এখন একটু বড় হয়েছে, ঠিক আছে, এবার একটু ছেলেকেও ছেলের মতো ছাড়া ওকে তো ছাড়তে হবে, তো বল, নাহলে আমাদের যে প্রফেশন ওকেও তো বুঝতে হবে যে আমি সবসময় অ্যাভেলেবল থাকবো। একদম একদম। আচ্ছা, বেশ কিছুদিন ধারাবাহিক থেকে বিরতি, স্নেহাদি সেটাকে খুব সচেতন ভাবে না 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 এটা কোনো মানে ব্যাপারটা ব্যাটে বলে লাগেনি, তাই মানে আমি কার কাছে করে পর পূবের ময়না বেশ কিছুদিন করলাম, ধরে নে লাস্ট নভেম্বরের পর থেকে আমি রেগুলার সিরিয়ালে অভিনয় করিনি। মাঝখানে ফুলকিতে একটা ক্যামিও করলাম, তেঁতুল পাতা একটা 1.5 মাসের ট্র্যাকে ক্যামিওই ছিল, কিন্তু ট্র্যাকটা খুব ভালো ছিল, কৌশিকার আমার ক্যারেক্টার্স বা এটা আমার ভালো লেগেছিল। এর বাইরে আমার কাছে রেগুলার সিরিয়ালের সেই এরকম অফার এসছে, কিন্তু যেটা আমার পছন্দ হয়নি বলে আমি রিয়েলাইজ করেনি, ওই আর কি, ওদের পাওয়া আমার চাওয়া মেলেনি, তাই জন্য ভালো লাগেনি। ঠিক আছে, সেটাও তুমি তোমার মতো করে ইউটিলাইজ করে নিয়েছো। এবং আমি ক্ল্যারিটি দিয়ে বলেছি তুমি এটা এরকম করতে চাই, আমি এরকম করতে চাই না, আপাতত ভাবছি না। যেমন মানে খুব বড় ছেলেদের হিরোর মা, হিরোইনের মা আমি ভাবছি না, এখন ভাবছি না। আচ্ছা, এবার সেটা আমি হয়তো কয়েকদিন বাদে ভাববো, এটা আমার ইনস্টিংক্ট বলছে, আমার চয়েস এটা, যেমন জন্য হয়তো যে কারণে আমার অনেক কাজ ছাড়তে হয়েছে, না করতে হয়েছে। এই যে করতে চাই না না বলাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে শুধু কাজের জায়গায় না, যে কোনো জায়গায়, যেটা আমার পছন্দ নয়, এটা স্নেহাদি বোধহয় বলতে পারে। বাড়িতে বলাটা অনেক সহজ হয়, প্রফেশনালি বলাটা অনেক সুগার কোট করে বলতে হয়, এটা ডিফারেন্স। এবং এটা যদি কেউ বলে আমি সুগার কোট করে বলি না, তাহলে সে কি ঠিক বলছে? তো সুগার কোট করে একটু বলতে হয়, একটু পোলাইটলি বলতে হয়, একটু অন্যভাবে বুঝিয়ে বলতে। বন্ধু বান্ধব বলে বলা যায় না, এটা বলিস না, একদম বন্ধু বান্ধব বলে বলা যায় এটা বলিস না, প্লিজ, পারবো না, এটা করতে আমি চাই না, একদম বলিস না। সেটা কয়েকজনকে বলতে পারবো যারা আমার এতদিনে জার্নিতে বন্ধু হয়েছে, কিন্তু যারা সিনিয়র তাদেরকে তো আমি এভাবে বলতে পারবো না, তাদেরকে আমাকে ভালো করে বুঝিয়ে বলতে হবে যে আমি কেন করতে চাইছি না, আমার দিকটাও তোমরা প্লিজ বোঝো, আমি তোমাদের অন্যায় কিছু বলছি না, যে আমার চয়েসটাও তোমরা একটু বোঝো। আর আফটার অল যখন মানুষ শুরু করে ক্যারিয়ার, তখন ভাবে যে একদিন গিয়ে আমার চয়েসটা আমি বলতে পারবো, কারণ ছোটবেলায় আমরা তো আমাদের চয়েস যেরকম আসবে যা আসবে, একটা সময় পর তো মনে হবে যে এবার আমরা একটু আমাদের সিলেক্টিভ হব। কিন্তু এটাই বোঝে তুমি একদিন গিয়ে বুঝতে পারবে, এই যে তুমি বললে এতগুলো বছর হয়ে গেল, সেখানে যা যা কাজ করেছো নিজের যোগ্যতা অনুযায়ী প্রাপ্য সম্মান এবং যদি রেমিউনারেশন বলি, সেটা কতটা
স্নেহাদি মনে হয় ঠিক? কারণ এখন এই মুহূর্তে দাঁড়িয়ে অভিনেত্রীদের এক সময় তো ঠিক আছে, এক সময় এরকমও দেখেছি যে ম্যাক্সিমাম অভিনেত্রীদের পাপেট করেই রাখা হতো বড় পর্দায় বিশেষ করে, কিন্তু এখন তো সেই ছবিটাও বদলেছে এবং অভিনেত্রীরা বলছেন আমরা এতদিন কাজ করবো, দীপিকা পাডুকোন তার জন্য ছবি চেয়েছে, আমি নাহলে করবো না, আমি দাবিটা জানাতে পারি, সেটা কতটা স্নেহাদি মানে এটা না টেলিভিশনে আমরা অতটা বুঝবো না, আমরা অতটা কেন বুঝবো না, প্রথম কথা আমরা লিডিং ক্যারেক্টার্সে থাকি না, আমরা এখন ক্যারেক্টার আর্টিস্ট, আমরা লিডিং ক্যারেক্টার্স করার মানে ওই ইয়াং এজটা আমরা পেরিয়ে এসেছি, তো সেই সময়টা অন্য ছিল। এখন যেটা আমরা ক্যারেক্টার আর্টিস্ট, আমাদের রেমিউনারেশন আগেরটার থেকে বাড়বে, নতুন প্রজেক্টে আগেরটার থেকে বাড়বে। এখন আমি তোমায় একটু কাটলাম, সরি, যেটা হচ্ছে যে কমেও অনেক নতুনদের নেওয়া হচ্ছে বেশি বয়সে, তুমি দেখছো এটা প্রবণতা বেড়েছে টেলিভিশনে, ওর জন্য অনেক সিনিয়র আর্টিস্টরা বসে আছে, এইটা কোথাও গিয়ে চিন্তার ভাঁজ ফেলে, কারণ আমি তো আমার জায়গা থেকে নামবো না, না ওইটাই ভেবে রাখি, বুঝলি তো, নামবো না, বিরাট উঠতে না পারি, নামবো না। আমারটাও আমার পয়েন্ট খুবই লিমিটেড এবং ক্লিয়ার, যে আমি হয়তো বিশাল কিছু আমি এখনই বললেই 5,000 টাকা পার ডে বেড়ে যাবে, সেটা হবে না, সেটা আমি ডিজার্ভ করি না, আমাকে আগে বুঝতে হবে আমি ডিজার্ভ করি না, আনডিজার্ভিং কোনো কিছু আমি লাইফে চাই না, ইফ আই ডোন্ট ডিজার্ভ ইট আই শুড নট গেট ইট, একদম আমি চাই না, ওই যেটা ডিজার্ভ করি না সেটা নিয়ে যদি চাই, সেটা নিয়ে যদি এক্সপেকটেশন থাকে, আমার ফ্রাস্ট্রেশন হবে, আমার ডিপ্রেশন হবে, সেটা কোনো ভাবুই নেই না। কিন্তু হ্যাঁ আমি জানি যে আমি অনেক কিছু, আমি হয়তো এটা পারি কিন্তু এটা আমার কাছে আসছে না, আমি কি করব বল, আমি কি করতে পারি, আমি বলতে পারি আমায় নাও, আমি পারবো, আমি চেষ্টা করবো জাস্টিফাই করা, আমায় প্লিজ নাও, সেটা তো আমি করি, আমি চ্যানেলের কাছে ফোন করি, আমি ডিরেক্টরসদের ফোন করি, প্রোডাকশনকে ফোন করি, আস্ক এনিবডি, আমি সবাইকে ফোন করি যে আমাকে কাজ দাও, আমাকে নাও, আমি এরকম একটা চরিত্র করতে চাই, আমি একবার দেখো আমি বোধহয় ভালো পারবো, এর থেকে বেশি তো আমার হাতে আর কিছু করার নেই। তাহলে এরপরে যেটা হবে সেটা আই ডিজার্ভ, সেটা আমার কপালে ছিল, হয়েছে, এরপরে যেটা হবে না সেটা আই ডোন্ট ডিজার্ভ, আর আমার হচ্ছে না। অনেক সময় অনেক ডিজার্ভিং ক্যান্ডিডেট, অনেক ডিজার্ভিং স্পোর্টস পার্সন তো আর অলিম্পিক অব্দি পৌঁছতে পারে না, শুধুই আমি আমারটা ভেবে তো হয় না। কিন্তু এই জিনিসগুলি যে এখন এরকম ভাবে বলতে পারছি, কাজ থাকলে এগুলো অনেক সময় কনফিডেন্টলি বলা যায় অর্পিতা, যখন কাজ থাকে না, when you are going through a very low time, low phase, তখন এগুলোই মাঝে মাঝে হ্যামার করে। লেটস অ্যাকসেপ্ট, লেটস ফেস, একদম লুকিয়ে কি হবে বল, একদম একদম। এই যে তাই জন্য বোধহয় কাজ না থাকার পিরিয়ডটা থাকা দরকার, হ্যাঁ কোথাও গিয়ে এই রিয়েলাইজেশনটা দরকার, সেটা হয় যে কাজ ইজ ইম্পর্টেন্ট। আগে যেমন মানে কাজ কিভাবে ছেড়েছি তোদের কোনো ধারণা নেই, যে বাবা অনেক কাজ করতে, হ্যাঁ অনেক কাজ করলে বেড়াতে যাওয়া হবে না, অনেক কাজ করলে ঘুরতে যাওয়া হবে না, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা হবে না, এত কাজ করতে পারবো না, এত কাজ করতে পারবো না, এরকম হয়েছে। তো এখন বুঝি যে ওরকম ভাবে কাজকে হেলা করা উচিত না, মূল্যটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট, যে ওই সময় আমার ইয়াং এজে যে পরিমাণ ভলিউমে কাজ আসবে, সেই কাজটা একটু বয়স হলে আসবে না, তো at that time you have to respect it, you should do it as তো তোমার ক্যাপাসিটি যতটা ফুল হবে আর কি। এই যে কাজের জায়গা ধরো আমি না বড় ফুরফুরে করে থাকি, বুঝেছিস, সেটা বোঝা যায়, যে কারণে বললে যে মন খারাপ হয়, ফ্রাস্ট্রেশন হয়, আমি তখনই প্রথমে অবাক হলাম যে সত্যি মানে স্নেহাদিকে মানে ঠিক আছে আছে, না না সেটা হবে, সেটাই হবে, প্রত্যেকটা মানুষের হয়, সবাই কি সব সময় অলওয়েজ স্মাইলিং থাকে, হ্যাঁ আমার বোঝাতেও ভালো লাগে যে আমি খুবই ডিপ্রেসড আছি, প্লিজ, এটা আমি বাড়িতে তো পুরো এয়ারেই থাকি, বাড়ির করে দেখবি বলতো, বাড়িতে তোমার বর বিরক্ত হয়ে যায়, তুমি একদম ধার পাশে এসো না, তুমি প্রচন্ড নেগেটিভ ফেজে রয়েছো, নেগেটিভ ভাইব দিচ্ছ, আমাকেও নেগেটিভ করে দিচ্ছে, একদম আমার ধার পাশে এসো না, তো আমি বাড়িতে এটা দিয়ে বাবা রোজ রাত্রিবেলা, এইটা একটা সময়, সব সময় মানুষের সবার জ্ঞান যখন শুনে বিরক্ত হয়ে যায়, তখন জ্ঞানে আমি হচ্ছে একদম এই জ্ঞানটা কাল দিয়েছো, আজ না প্লিজ, হয়ে গেছে। তো আমি বুঝি যে কাজ থাকলে যে কনফিডেন্সের সাথে যে কথাগুলো বলা যায়, কাজ না থাকলে ওই কনফিডেন্সের সাথে সেই কথাগুলো সবসময় বলা যায় না। একদম। স্নেহাদি যে কটা চরিত্র করেছে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে সবসময়, যে ধরনের চরিত্র হোক, রিসেন্টলি মুক্তি পাবে গৃহপ্রবেশ, সেখানেও ট্রেলারে এরকম একটা বন্ধু না আমাদের দরকার, এরকমই মনে হয়েছে, ঠিক ওই জন্যই ওই ক্যারেক্টারটা করা, যে মনে রাখি ওইরকমই একটা বন্ধু যে কিনা রয়েছে, এভরি থিক অ্যান্ড থিন পাশে রয়েছে, নো ম্যাটার কতটা আলাদা আমরা, সেটা কিছু যায় আসে না, কিন্তু আমি রয়েছি, আমি আছি, একদম, হি হ্যাজ মাই ব্যাক অলওয়েজ, ইম্পর্টেন্ট।
এই বন্ধুগুলো সত্যি মানে জীবনে দরকার। কিন্তু যেটা তোমায় জিজ্ঞাসা করবো ভাবছিলাম যে বন্ধু নেই, তুমি বলছিলে যে বড় হয়ে আর বন্ধু হয় না। না রে, বড় হয়ে সেভাবে বন্ধু হয় না, হয় হাতে গোনা হয়। ছোটবেলার ইনোসেন্স মেখে জড়িয়ে জড়িয়ে বন্ধুত্বটা হয়, তো ইনোসেন্সটা পরতে 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 থাকে। তোর সব ভালনারেবিলিটি গুলো, তোর না পারাগুলো সব দেখতে দেখতে আমরা একসাথে একে অন্যের তো দেখতে দেখতে বড় হয়েছি, অনেকটা চিনি মানুষটাকে। এবং সেই ট্রাস্টটা দেখবে তারা কেউ সবাই আমার প্রফেশনের নয়, তো সেই জায়গা থেকে ওই জন্য তারা আমাকে স্নেহা হিসেবে চেনে, মিষ্টি হিসেবে চেনে, তারা সেইভাবেই আমাকে ভালোবাসে। কিন্তু বাকি বড় হয়ে যখনই আমরা প্রফেশনাল ফিল্ডে আসি, সেইখানে খুবই বন্ধু হাতে গোনা হয়, খুবই হয় না, আমি বলবো না, আমি কখনো বলবো না এটা না, কিন্তু হয়, গভীর হয় না, গভীরতাটা ততটা থাকে না, সেটা ঠিক। সেটা থাকলেও খুব কম জনের সাথে থাকে বলে আমার বিশ্বাস, সেটা দুনিয়ার সবার সাথে হয়ে ওঠে না। একদম। এত বছর কাজের পর ইন্ডাস্ট্রির রাজনীতিটা কতটা রপ্ত করতে পারলে স্নেহা? আমার করতে হয়নি, আমি করতে চাইনি। তুই দৌড়াতে চাইলেই তোকে রাজনীতি শিখতে হবে, আমি তো দৌড়াতেই চাই না, আমার রাজনীতি শিখতেই হয়নি। আমি কেন অযথা মানে ভুলভাল জিনিস শিখতে রপ্ত করবো? আমি যেটাতে বিশ্বাস করি বুদ্ধি দিয়ে চলা, আমি একদমই বলি না যে মানে ওইটা করে একটা অ্যাটেনশন ড্র করার চেষ্টা করি না, যে আমার না একদম বুদ্ধি নেই, আমার খুব বুদ্ধি আছে। আমার যত কত দিকে মনে পড়ে যায়, আমার একদম বুদ্ধি নেই, আমি তো খুবই বোকা, আমি বোকা নই, আমার বুদ্ধি আছে, আমার খুব স্বল্প মাত্রায় আমার মতো করে বুদ্ধি আছে, আমার যেটুকু মাথা সেটুকু মাথার মতো করে তো বুদ্ধি থাকবে, আমার তো আর বিরাট কিছু এ নয়, তো সেই বুদ্ধি দিয়ে আমার যেটুকু চলার আমি সেটুকু চলি। তো সেই বুদ্ধিটাকে আমি রাজনীতি এটা ওটা সেটা করে তো মুশকিল, আমি জানি when to say, what to say, what not to say, এইটুকু তো, এটাকে যদি রাজনীতি বলিস তাহলে এইটুকু রাজনীতি জানা উচিত, তুই যে কোনো কাজে যাবি সেখানে, বাড়িতেও when to say, what to say, what not to say, বাজে রাজনীতি না। হ্যাঁ, কারোর মানে কাছি করা না, কাছি করে কি হবে বল, কাছি করে কি হবে, ওকে না নিয়ে আমায় নাও, এটা কদিন করবো, এটা কদিন করবো, আর যে লোকটাকে বলছি সে সেটা কেন করবে? নয় সে আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু হতে হবে, সে যদি ঘনিষ্ঠ বন্ধু হয় সে তোমাকে থাকিয়ে থাপ্পড় লাগাবে, বলবে তুই কেন এই মানসিকতার মেয়ে, এরকম তো তোকে চিনতাম না, আমার রিয়ালিটি চেক হবে যে সত্যি আমি এরকম একটা বাজে আবদার কেন করছি। আর তা না হলে তোর নিজের প্রতি কনফিডেন্স থাকবে না, তোর কাজের প্রতি কনফিডেন্স থাকবে না, ইনসিকিউর আমরা সবাই, আমরা আর্টিস্ট মাত্র ইনসিকিউর, কারণ এটা তো কোনো জব নয়, আমি স্যালারি পাই না, কিন্তু আমার নিজে কতটা কাজ করতে পারি, আমি কতটা আমার ক্রাফটে দক্ষ, সেইটুকু সম্পর্কে তো নিজের একটা সম্যক ধারণা নিশ্চয়ই থাকা উচিত বলে মনে করি। একদম একদম লিমিটেশন সম্পর্কে, হ্যাঁ আমি এটা পারি না, এইটা পারি না, এটা আমি পারি না, ছুটেও যাব না, আমি ছুটে যাব না, আমি এটা পারি না, তাই এটা আমার কাছে আসলে আমার কিছু করার নেই, আমাকে বলতে হবে আমি এটা পারি না, বা এটা আমার কাছে আসবে না, আমায় মেনে নিতে হবে। একদম, এই পারি না জায়গায় যদি তোমায় বলতে হয়, সোশ্যাল মিডিয়া আমরা যদি দেখি খুবই পারি না, অ্যাক্টিভ না, কিন্তু আমার ভীষণ ভালো লাগে তোমার সোশ্যাল মিডিয়া দেখলে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার বিভিন্ন পোস্ট দেখি আমরা, শুধু নিজের ছবি হয়তো গুনে এক দুটো, আমার তো ছবি ভালো ওঠে না, এবার আমার তুলে দেয় না, বা বরের একটা ফটোশুট করতে বল, কত সাজতে হবে, আমি মানে আমার ইচ্ছে করে, আমার মনে ইচ্ছে হয়, কিন্তু ঠিক শুটিং এ দুদিন আগে থেকে আমার আবার সাজতে সকালবেলা যেতে হবে, এই মেকআপ ওই মেকআপ সেই মেকআপ, আবার এই সেই, মানে যে চরিত্র আমাকে যত কম সাজতে হয় তাতে যেন কি আনন্দিত হই, কি বলবো। হ্যাঁ, কিন্তু যেটা বলছো তুমি, এই যে সাহায্য, মানে এই পোস্টই বেশি দেখি, একজন অভিনেতা বা অভিনেত্রী যেটা আমরা দেখি, নিজেকে জাহির করা বলবো না, কিন্তু নিজের ফটো থাকছে, নিজের কাজ থাকছে, তুমি বলো নিজের কাজ প্রায় কিছুই নেই, খুবই কম, কিছুই নেই, খুবই কম দেওয়া উচিত, নিজের কাজ দেওয়া উচিত। এটা বরং এরকম মানুষ কতজন দেখতে পাও যে অন্যের জন্য হাত বাড়িয়ে দেয় এই সময়, মানে আমি তাদের চারপাশেই থাকি যারা এরকম, তাই জন্যই তাদের দেখতে পাই, তাই জন্যই তাদের থেকে শিখতে পেরেছি, তাই জন্যই সেটা নিজের মধ্যে ইনকালকেট করতে পেরেছি। সেটা তো খুব কম, অসুবিধা হয় স্নেহাদি, মানে এতটাই কম, এতটাই আমরা সেলফ সেন্টার্ড, অনেক বেশি মোবাইলের জন্য তারা সেলফ সেন্টার্ড হয়েছে বলে আমি বিশ্বাস করি, অনেক খুবই নিজেরটা ভালো চাই, সেটা অসুবিধা, সেটা খুব ডিস্টার্ব করে আমার। হ্যাঁ, আমি ওইটা পারি না, মানে আর মা হওয়ার পর সব খুব ডিফারেন্ট হয়ে গেছে, জানিস তো, খুব ডিফিকাল্ট হয়ে গেছে টু অ্যাকসেপ্ট, মানে গাজার বাচ্চাগুলোর ছবি দেখা যাচ্ছে না, তো এটা খুব ডিফিকাল্ট জোন হয়ে গেছে, এটা মানে সোশ্যাল মিডিয়া বেশি, অনেক ঘাঁটি, অনেক রিল আসে, কিন্তু কিছু জিনিস না চাই দেখতে, বুঝলি তো, বারবার হয়তো নামিয়ে আর ওটা ফেসই করতে পারলাম না বলে হয়তো তুলে দিলাম,
বুঝেছিস? তো সেইটা আমার হয়, এটা আমার আজকে বলে আমার ছোট থেকেই আছে আমার একটা, মানে সেটা একটা সময় মানে মা বলতো আমার বিড়ম্বনার কারণ হয়ে যাচ্ছে, ওই দাদুর ছাতা নেই ছাতা দাও, ওই দাদুরকে দিদার কাপড় নেই কাপড় দাও, করতে করতে মা বলতো, এটা আমার ছোট থেকে ছিল। এবার এটা আমার মানে গুণ দোষ হেনতানে, দিস ইজ ওয়ান নেচার দ্যাট আই হ্যাড, সেটা ছোট থেকেই ছিল। এবং বাড়িতে বাবা মাকেও আমি এরকম ভাবেই চলতে দেখেছি, আমার পিসিদেরকে আমি সেরকম ভাবে চলতে দেখেছি, আমি সেটাই দেখে শিখে বড় হয়েছি। যার নেই তার পাশে দাঁড়াও, এইটা বাংলা কথা জেনে শিখে রন্ধ্রে রক্তে নিয়ে বড় হয়েছে একদম। তাই ওটা ওইরকম ভাবে রয়ে গেছে, এটাকে আমি মানে অ্যাডিশনাল ক্রেডিট বলে আমি এটা ধরি না। ওই যে একটু আগে বলছিলাম যে ওই স্পষ্টবাদিতা, ইট শুড বি আ নরমাল, ইট ইজ নট সামথিং যেটাকে পেডেস্টালে তুলে দিবি। সেখানে প্রয়োজনে যে মানুষটার পাশে দাঁড়ানো উচিত সে মানুষটার পাশে তো দাঁড়ানো উচিত, তাহলে তো আমরা হিউম্যান বিং রইলাম না। তাহলে সেটাকে আমরা আলাদা করে কেন মানে এটাকে হাইলাইট করতে হবে কেন? একদম একদম। এই যে সেলিব্রিটিরা মিটিংয়ের সময় পোস্ট দিচ্ছেন না, বলছেন যে এটা দেখে যদি কেউ আরো উৎসাহ পান, দেখে উৎসাহ পেতে হবে কেন? সাম হিউম্যান নেচার এন্ড সাম হিউম্যান থাকা উচিত ভেতরে, থাকবে ভিতরে, কাইন্ড হব আমরা একটু। এই যে তুমি যেটা বললে যে অনেক ভালো করেছো, ভালো চেয়েছো, আমরা ময়ূরাক্ষী চরিত্রটাকে যে দেখেছি বন্ধুর ভালো চাইতে, কিন্তু অনেক সময় যেটা হয় পাশের মানুষটা ভালো চাইতে গিয়ে সে তোমার ভুল বুঝছে, খারাপ হচ্ছে, এরকম কেস সেটা আমার প্রচুর কিছু। হ্যাঁ সেটা আমার অনেক হয়েছে। এখন আর বেশি গভীরে যাই না, তাই জন্যই আর খাই না কোনো কেস, খাই না আমি কোনো গভীরেই আমি আর চাই না। আমি একবার দুবার বলবো, তারপর ইট ইজ ইউর লাইফ, ইউর চয়েস, ম্যাচিউরড এনাফ, অ্যাকসেপ্ট ইট অর রিজেক্ট ইট, ইট ইজ আপ টু ইউ। আমি কারোর আমার পরে নাই ভুবনের ভার, আমি যথেষ্ট বাড়ির অনেকের দায়িত্বে, আমার বাইরের অনেক দায়িত্বে, মানে যেটাতে আমাকে যেচে পড়ে জড়িয়ে পড়তে হবে সেটা আমি খুব সিলেক্টিভ কিছু মানুষের ক্ষেত্রেই করবো, সবার ক্ষেত্রে আমি পাচ্ছি না, সবার দরকার আর পাচ্ছি। এই সোশ্যাল মিডিয়াতে কথা হতে হতে মানে ভাবছিলাম, দেখছিলাম যে তুমি কিছুই পোস্ট করো না, কিছুই লেখো না, তাও তোমায় নিয়ে খারাপ মন্তব্য করে, করেছে না লোকজন। মানে এখন রিসেন্টলি না, আমি বলছি ধরো ইয়ের সময়, নেগেটিভের সময়, যখন না নেগেটিভের সময় না, আরজি করের সময় করেছেন। তারপর তুমি এগুলো কি মানে দেখো বা উত্তর দাও? কখনো দাও? একবারই দিয়ে ফেলেছিলাম, মানে একদম হাতটা এত নিষ্পিস করে সবাই বলো না 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 না, কিন্তু ওটা নিষ্পিস করে, আমাকেও ডিরেক্টলি ওটা বলা হয়নি, একজনই বলেছিল সেটা, আমাকেও ডিরেক্ট বলেছিল না, আমাদেরই সিরিয়ালের একজন খুব সিনিয়র অ্যাক্টরকে বলেছিল, সেইটা আমার গায়ে লেগেছিল যে আমার ওয়ালে এসে আমার এতে আমার সিনিয়র অভিনেত্রীকে যাকে আমি রেসপেক্ট করি তাকে বলে যাবে, সেটা আমি কিছুই বলবো না, তাহলে জিনিসটা এরকম ভাবে দাঁড়াবে যে তুমি তো কিছু বললে না, তোমারই ফ্রেটার্নিটির একজন এত সিনিয়র দক্ষ অভিনেত্রী তাকে বলে আছে। এখানে তো মনে হয় যে ওনার জন্য আমি পাশে দাঁড়াবো ওনার হয়ে। দেখ আমি অনেককে দেখেছি করতে, আমি সেটুকু মনে করছি সব সময় পারি না, সব সময় চাইও না, সবার আন্ডারলাইন সব ক্ষেত্রে পারি না, সব ক্ষেত্রে চাইও না, যে ক্ষেত্রে পারি যে ক্ষেত্রে চাই সেক্ষেত্রে করি এবং করবো। মানে আজকে লাইফ লেসন নিয়ে যাচ্ছি, এই যে ভাই এখানে মানে তুমি থামাটা জানো ঠিকঠাক, থামতে হবে সব সময়। জীবন শিখিয়েছে, জীবন কিছুটা শিখিয়েছে, কিছুটা বাবা শিখিয়েছে, বা হ্যাঁ এখন হয়ে গেছে, এখন তো নিজেও বুড়ো হতে চলছে, আর কত, এই তো আর 1-2 বছর পর 40, হোয়াট কি বলছিস? এইটুকু লাইফ লেসন তো 40s এর মধ্যে আসাই উচিত। আমার কত বল, আমি 35, তো আসাই তো উচিত, বল এইটুকুর মধ্যে তো আসবে, যাতে 40s এর পর ঝাড়া হাত পা হয়ে সুন্দর একটুখানি এরকম একটা জ্যাজি লাইফ হয়। তার জন্য তো 40-র মধ্যে এগুলো সব শিখে আগাছা ছাঁটাই শিখে যেতে হবে। ঠিক, আগাছা ছাঁটাই উইদিন 40 শিখে যেতে হবে, পোস্ট 40 এবার রকিং লাইফ, আগাছা ছাঁটাই করতে পারতে হবে, সে বাড়িতে বাইরে, পরিবারের বাইরে, কাজের জগতে, সেটা সব ক্ষেত্রে। যাই হোক, আর বেশি সময় নেব না, কিন্তু আমরা যেটা আড্ডা মারছিলাম আরো জানলাম যে তোমার স্কুল কলেজ ভীষণ ডিসিপ্লিনড একটা লাইফ, মানে স্নেহাদি বাস্তবেও না, পার্সোনালি তো খুবই ইনডিসিপ্লিন ছিলাম, ওই জন্য বেশি ইনডিসিপ্লিন, আমায় বেশি বাঁধতে গেলে বাধা দিলে বাঁধবে লড়াই, মরতে হবে, আমার চারিদিকে মাঠ ময়দান ছাড়তে হবে, আই বিলিভ ইন স্পেস, আমার মাঠ ময়দান ছাড়তে হবে, আমাকে একদমই ওই এটা করতে দেব না, যে বলেছে সে গেছে, তুমি অবশ্যই 100% আই মেক ইট আ পয়েন্ট, সেটা আমার ক্ষতি হবে, আমি উল্টোতেই যাবো, আমাকে ভালো করে বুঝিয়ে বলো, তারপর আমি নিজের মতো করে ভাববো, ভেবে যেটা করার আমি সেটাই করব। আচ্ছা স্নেহাদি, আমরা ছোটবেলায় বিভিন্ন সম্পর্কে নিজেদেরকে বদলাতাম, যে ভাই এই সম্পর্কে ছোটবেলায় এটাই সারা জীবনের, এরকম তো মনে হতো, এবং আমরা সেই সম্পর্কে সেটার জন্য আমরা নিজেদের বদলে ফেলতাম। তুমি কখনো নেভার এভার, আমি এরমই, মানো ইয়া না মানো,
মানো তো থাকো, না মানো তো চলে যাও। ও আমার দুনিয়ায় কত মেয়ে আমার থেকে কত ভালো সুন্দরী, এনো তার কাছে যাও। আমার দরজা একদম খোলা, শুধু আসার জন্য না, বেরোনোর জন্য। ও প্লিজ লিভ। আমার মাঠ ময়দান ছেড়ে দাও, আমার মাঠ ময়দান ছাড়তে হবে। এটা আমার বাড়ির লোকও জানে, আমার বর জানে। পরিষ্কার প্রথম দিনই বলেছে রাখতে পারো। হ্যাঁ, কাজের জায়গায় কেন রাখতে, আমার স্পেসটা আমি ছাড়বো, কেউ আমাকে স্পেস কাজের জায়গায় তো ছেড়ে দেবে না। তোকে তোর স্পেস ছেড়ে নিতে হবে। তুই আমার এতে টেরিটরিতে আছিস কি নেই সেটা কি তুই ঠিক করবি নাকি? তো আমি ঠিক করবো তুই আমার টেরিটরিতে আছিস কি নেই। ওটা আমি জানি তুই আছিস কি নেই। তুমি ধরবে ধরবে করছো, আমায় ধরতে কিন্তু পারছো না। তুমি হেঁটে যাও, খুব মিচকে, তুমি আমার খুব ধরবে ধরবে করছো, কিন্তু একদম পারছো না। আচ্ছা, তুমি এক সময় এই যেটা বলছিলে যে ধরতে পারছি না বললে, ম্যাজিক মোমেন্টস পর পর কাজ করেছো। যেটা হয় একটা প্রোডাকশনে কাজ করা মানে এই তার আর্টিস্ট অন্য প্রোডাকশন ডাকছে না, এই লবিতে ঢোকা, এইগুলো হয়েছে। ম্যাজিক মোমেন্টস যখন কাজ করেছি তখন বাইরে কাজ করার আমার দরকারও হয়নি। আমার আমি নকশি কাঁথার পর তো কনসিভ করলাম, কনসিভ করার পর তো আমার এমনি গ্যাপ হলো। গ্যাপ হওয়ার পর আমি সবার আগেই লীনাদিকে বলেছিলাম। তো লীনাদির সাথে আমার, লীনাদি বিং ওয়ান অফ মাই মেন্টার্স, অর্পিতা আমাকে তো সুবর্ণলতায় সর্বরিদিরা আর এদিকে লীনাদিরা রীতিমতো আমাকে হাতে করে তৈরি করে এই জায়গাটা করে দিয়েছে। তো তার সাথে তো আমার সম্পর্কটা শুধুই একজন প্রডিউসার লেখিকা আর্টিস্টের নয়। তো আমি পরিষ্কার, আমি লীনাদিকেও অনেক সময় বলেছি এই চরিত্রটা আমার করতে ইচ্ছা করছে না, তুমি কি রাগ করবে আমি যদি না বলি? খোলাখুলি বলেছে, আমি কেন রাগ করবো, তোর ইচ্ছা হচ্ছে না তুই করিস না। তো এই স্পেসটা আমার লীনাদির সাথে রয়েছে। তারপরেই যোগাযোগ করেছিলাম, তারপরে একটা কাজের কথা বলেছিলাম, আমার সেই কাজটা করতে ইচ্ছে করেনি, আমি সেটা করিনি। পরিষ্কার বলছি তোমাকে খারাপ লাগবে যদি না করি, বললাম না কেন খারাপ লাগবে, তোর মনে না হলে তুই করিস না। তারপর ওই কাজটা করা হয়নি। আমার তখন সুরিন্দার থেকে লালকুঠির অফার এসে জি থেকেই ওরা বলেছিল, ফার্স্ট আমি লালকুঠি করেছি, সেটা দিয়ে শুরু করেছি। আমার অসুবিধা অন্যরকম, মানে এটা যেটা হয় যে এই অভিনেত্রী এই হাউসেরই, সেটা হয় না। যখন আমি তারপর থেকে তো বাইরে অনেক কাজ করছি রে, তারপর থেকে তো বাইরের অনেক হাউসে কাজ বলাও শুরু করেছে। হ্যাঁ, বলাও শুরু করেছি, কাজ করেছি। লীনাদিরা এখন বম্বেতে বেশি কাজ করছেন, কলকাতায় কম কাজ করছেন। তো সেই জায়গা থেকে তো আগে যেমন আমরা যখন লীনাদির হাউসে কাজ করি একসাথে 4টে 5টা 6টা করে সিরিয়াল হয়েছে, সেই জায়গাতে এখন লীনাদির বেসটা বম্বেতেও চলে গেছে। তো মানতে হবে আমাকে যে ওদেরও পরিসরটা কমেছে, এবং পরিসর কমুক বাড়ুক, হতেই পারে অনেক সময় যে আমার দেওয়ার মতো বা আমার করার মতো ওদের হাউসে সেরকম কিছু হচ্ছে না, তাহলে তো আমার বাইরে কাজ করতেই হবে, আমার তো কাজটা করতে হবে। at the end of the day বসে থাকাটা is not an option। একদম নতুন কাজের সুখবর খুব শীঘ্রই। হ্যাঁ, আমি দেব, তোদেরই দেব। এই যে ফাইনাল কিছু হয়নি বলে বলতে পারছি না, হোক আগে ভালো ভালো, তারপরে আমরা শেষ করবো, একটা গান দিয়ে শেষ করবো স্নেহাদির। এর আগে শুনেছি, কিন্তু এই যে মেনে নেওয়া মানিয়ে নেওয়া, সেটা কোনটাই বেশি স্নেহাদি? মানে আমি মেনে নিয়েছি যে আমি এটা পারবো না, আমি তাই যাচ্ছি না, এবং মানিয়ে নেওয়া আর একটা ব্যাপার, আমার মানে থাকার জন্য ঠিক আছে মানিয়ে নিচ্ছে একটু, কোনটায় স্নেহাদি বেশি এগিয়ে রাখো, কোন জিনিসটা? কোনটা, দুটো তো একদমই হ্যান্ড ইন হ্যান্ড যায়। তার কারণ হলো ওই তুই যেখানে যাচ্ছিস কোন একটা সিচুয়েশনে, যে জিনিসটা তোকে মেনে নিতে হচ্ছে সেটা তোর মেনে নেওয়া, যেটা মানিয়ে নিতে পারছিস না সেটা তোকে মানিয়ে নেওয়া, মানে দুটো পুরোটাই পাশাপাশি যায়। দুটোতেই মানে মেনে নেওয়ার মধ্যেও তো সবটাতে হাসি মুখ থাকে না, মানিয়ে নেওয়ার মধ্যেও সবসময় কান্না মুখ থাকে না, কিছু মানিয়ে নেওয়া ভালো লাগারও ঠিক। হ্যাঁ, তো দুটোই একদম হ্যান্ড ইন হ্যান্ড যায়। তাই আর মানে বললাম তো, তুই আমার কাছে এখন পুরো সবকিছু আউট অফ ফোকাসে গিয়ে আমার মনে হচ্ছে বছরে 2বার বেড়াতে যাওয়া। এখন আমার মানে পুরো জিনিসটাই কাজ করা, বেড়াতে যাওয়া, কাজ করা, ছেলে নিয়ে বেড়াতে যাওয়া। তাই কাজের জায়গায় বল, এই যে ছেলে বড় করতে গিয়ে তো অনেক কিছু মানিয়ে নিতে হয়েছে, সেটা তো ভালো লাগার। আমি আমার ফ্রিডম মিস করেছি, মি টাইম মিস করেছি, সেগুলো তো মানিয়ে নেওয়ারই। সেটা তো বিরক্ত হয়েছি, আমি কি বলবো একবার বিরক্ত কমে গেছে? হ্যাঁ, আমি কি বলবো যে বিরক্ত হয়নি, আমার বিরক্ত লেগেছে, আর পাচ্ছি না আমি দুবেলা খাওয়াতে, আমার বিরক্ত লাগে, করে বসে রয়েছে, আমি 1.5 ঘন্টা করে শুধু খাইয়ে যাচ্ছি, আমার বিরক্ত লেগেছে। বিরক্তি আসে, বিরক্তি আসে, অবশ্যই বিরক্তি আসে। এবং অনেক সময়তে আমার মনে হয় 2 দিন আমি বাড়িতে একা থাকবো, আমি ছেলেকে বেলঘড়িয়াতে বাবা মার কাছে রাখি, এখানে বাড়িতে একা থাকি। তো আমি বললাম আমার স্পেস লাগে, আমাকে স্পেস ঘেঁটে দেবে তো আমি পুরো ঘেঁটে যাবো, সব ডিসফাংশনাল হয়ে যাবে। আমাকে আমার স্পেসে ছাড়তে হবে। একদম দারুণ, এই স্পেসটা সকলের দরকার। আমরা আগে বুঝতেই পারি না যে এইটা আমাদের দরকার, বিশেষ করে আমাদের মায়েরা তো বোঝেই না, আমরা তাও আমাদের জেনারেশন ঘাড়ে নিঃশ্বাস ফেলো না কেউ সারাক্ষণ, না আমার মা ফেলো না, আমার বাবা ফেলো না, আমার বর, কেউ আমার ঘাড়ে কেউ নিঃশ্বাস নিয়ে না, আমার বলো বলে যাও, আমি করে নেবো। আমাকে এত ঘাড়ের কাছে ফু ফু করো না,
ফোঁস করো না। একদিন লিটারেলি আমার ছেলের সাথে হলো, বুঝলি, ও ঘুমোচ্ছে না দেখে আমি ওর মুখটা এরকম করে দেখতে গেছি, বুঝলি, ও ঘুমোচ্ছে না, আমাকে বলছে, রেগে বললো ঘাড়ের কাছে ফোঁস করো না। তো আমি বললাম তোর আই লাভ ইউ ফর সেইং দিস। মা পুরো আমার কথাটা বলে দিল, ওদিকে সরে যাও না, সরে গিয়ে থাবড়াও, ঘাড়ের কাছে ফোঁস করো না। তো বাহ, একদম ঠিক থেকেই মোটামুটি ক্রোমোসোম গুলো জিনফিন বুঝে গেছে, ভাইব বুঝে গেছে, ঠিক ভাবে। তুমিও দেখো তোমার মতো, আমাকে এটা আমার মতো থাকবে না, ব্যাস। তাহলে ওকেও বলি তুমি তোমার ঘরে তোমার মতো, আমাকে এখন চা খেতে দাও, তুমি আমাকে দেখো না। একদম, এটা ভীষণ দরকার। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ স্নেহা, দারুণ একটা মন খুলে একটা আড্ডা হলো। একদম শেষ করবো, কিন্তু শেষে যেটা করতে হয়, আশপাশ থেকে লোকজন এত কথা বলছে, আমি কমপ্লিটই করতে পারছি না, এটা গান দিয়ে শেষ। গানের সময় কোনো ডিস্টার্বেন্স চাই না কিন্তু। কি গান গাইবো বল? তুমি কি ভালো গাও, একটু গাও না। অত না, যথেষ্ট। নিজে ভালো লাগার জন্য গাই, নিজের মন ভালো লাগে সেটাই আসো গাই, ওইটাই আছে আর কি, আর কিছু না। कभी तो कुछ ऐसा ही हुआ था, नींद में फिर तुमने जब छुआ था, गिरते गिरते बाहों में बची मैं, हो सपनों पे पाँव पर गया था, सपनों में बहने दो, प्यासी हूँ मैं, प्यासी रहने दो, रहने दो ना, कतरा कतरा मिलती है, कतरा कतरा जीने दो, जिंदगी है बहने दो, प्यासी हूँ मैं, प्यासी रहने दो ना। কি প্রিয় গান, ভালো নাকি? দারুণ, মানে ছবিটাও প্রিয়, গানটাও প্রিয়, আর্টিস্টটাও প্রিয়, সাজটাও প্রিয়, সবটাই প্রিয়, ডিরেক্টর প্রিয়, লিরিসিস্ট প্রিয়, সবাই প্রিয়। এরকম ছবি, এরকম গান আমরা খুব মিস করি এখন। এটা আমার তো খুব বাজে স্বভাব, জানো তো, আমি তো ফাঁকা পেলে একই সিনেমা 10 বার, আমিও নতুন সিনেমা দেখা হয় না, আমার মানে ওইগুলোতে দেখা হয় না, আমি আটকে যাই। তো কিবোর্ড ঝাড়ে রে আমাকে কোনো কিছু, আমার বৃষ্টি হলেই কাতরা কাতরা, বৃষ্টি হলেই ছোটি কাহানি সে, এই সব শুরু হয়ে যায়। তো আমরা আর কিছু নিয়ে বাঁচতে ভালোবাসি। হ্যাঁ, আমার সাথে ছোটবেলায় বড় হওয়ার মধ্যে বোধহয় মানে ফোন ছিল না, তো এই গানগুলোই ছিল, কারণ বাবা মার খুব এইসব গান প্রিয় ছিল, তাই ওরাও এগুলো শুনতো, আমিও শুনতাম। তো ওই যেহেতু ছোটবেলার বেড়ে ওঠার মধ্যে রয়ে গেছে, তাই জন্য এটা আমার পুরো। হ্যাঁ, নতুন গান শুনি না, তা না, সবই ঠিক আছে, যেটা ইচ্ছে করছে ঠিক আছে। আমার তো মানে আমার বড় বাড়িতে না থাকলে বৃষ্টি হলে চলেছে গুলজারহাটি, কতক্ষণ চলবে? খুব রোমান্টিক স্নেহা দিল না, আমি খুব রোমান্টিক বলে নয়, আমার ওই বাড়িতে বৃষ্টি হলে গুলজারহাটি চলছে, এটাই খালি হাত সামাইছি। হ্যাঁ, সব মানে ওইটা, ওই ব্যাপারটাই খুব ভালো লাগে। এবং সেটা বোধহয় প্রতি বর্ষায় ইননিউমারেবল ডেজ হয়, ইননিউমারেবল টাইমস হয়, বাড়ির লোক বিরক্ত হয়ে যায়, আমার বর তো অসহ্য, মানে এখন দুটো ফ্লোরে খুব আনন্দ পেয়েছে, কিন্তু আমি তো কিছুতেই বোর হই না এটাতে, এটা আমি বোঝাতেই পারি না যে আমি বোর হচ্ছি না, এটা আমার দারুণ লাগছে। সারা জীবন একই জিনিসে প্রতি বছর বর্ষায় কিভাবে রোজ রোজ ভালো লাগতে পারে, আমি এইটা আমার মাথায় ঢোকে না। তুমি বললে না, এবার আমিও বর্ষাতে শুনবো, মানে বৃষ্টি পড়লে এবার আমার শুনতে, আমার সমস্যা মানে ওরকম কোনো ব্যাপার নেই, গান শুনি এটা আমার শুনতে হবে, দেখবো। আমি 90s এ খুব ভুগি, খুব 90s এ ভুগি। ভিডিওটা দেখছিলাম, কি ভালো লাগে যাওয়া কারোর জন্য হয় না। 90s এর গান শোনার জন্য একটা কি এরকম ছিল না যে গান দেবে, এবার গানের একটা ফিল করতাম, এখন আর সেটা। আর আমরা ওই করেই তো ওই প্রেমের কনসেপ্টে প্রেম হয়েছে, ওই প্রেমের কনসেপ্টে বিয়ে করতে হবে, এরকম করতে হবে, সেটা আমি তো ভাবি এখন জন্মালে তোরই বিয়ে করতে সুন্দর লিভিং করে সুন্দর উড়ে বেড়াতো, আসতো না। এইটাই তো, যতবার এটা বলি ততবার সবাই আমাকে এটাই তো বলে, এটাই তো সবাই বলে যে তাহলে তুই আসতো না, যে সেই কারণে সবটাই বলে না, হওয়া থাকে লেখা থাকে, যেটা হওয়া সেটাই হয়, তাই বেকার দৌড়েই বা কি করবো। বাকি কে বললো আমাকে কম্পিটিশনে গেলে এত ভেবে আমি কি করবো? একদম, যা হচ্ছে হোক।
থ্যাংক ইউ সো মাচ নেহাদি, খুব ভালো থাকো, আবার এরকম আড্ডা হবে অন ক্যামেরা দুটোই, এবং নতুন কাজের নিশ্চয়ই জানাবে। আমি জানাবো। দর্শক শেষে কি বলবো? দর্শককে বলবো প্রথমে গৃহপ্রবেশের কথা বলবো যে 13 জুন রিলিজ করছে গৃহপ্রবেশ, প্লিজ সবাই দেখবেন, আর হলে গিয়ে দেখবেন। এত সুন্দর সুন্দর ভিজুয়ালস না, আর এত সুন্দর গান, তো আমি মনে করি হলে গিয়ে দেখলেই ভালো লাগবে। এবং ঋতুপর্ণ ঘোষকে জানিয়ে ট্রিবিউট জানিয়ে একটা সিনেমা, ইন্দ্রদীপ দাশগুপ্তর ছবি, আশা করি আপনাদের খুব ভালো লাগবে, আর অবশ্যই আমাদের ফিডব্যাক দেবেন যে আপনাদের কেমন লাগলো। থ্যাংক ইউ।